বিটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আপনারা প্রত্যেকেই জানেন ভোটের দামামা বেজে গিয়েছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রার্থী লাভলি মৈত্র, অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, যেভাবে আপনারা ভাববেন। মানুষ কিন্তু একজনই। কেমন আছো? ভালো আছি। আবারও একেবারে রণক্ষেত্রে, তাই তো? তো বলো, এত দিনকার একটা কাজ, মানুষ তোমাকে ভালোবেসেছে, মানুষ তোমাকে সমর্থন করেছে, আরো একবার প্রার্থী পদে কি আশা? আশা মানুষের আশীর্বাদ ভালোবাসা পাবো, এটাই আশা। আর আমি প্রথমেই বলবো যেটা আমার দলের কাছে আমি কৃতজ্ঞ, আমার নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমি আমার নেতা অভিষেকদার কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে আবার সুযোগ দিয়েছেন একই জায়গা থেকে। আর সোনারপুরের মানুষের কাছে অবশ্যই কৃতজ্ঞ, যারা 5 বছর আমাকে ভালোবেসে গেছে, আমার এত সহকর্মী, এত মানুষ, তাদের কাছে এটাই আশা যে তারা আগামী দিনেও আমাকে একইভাবে ভালোবাসবে, আশীর্বাদ দেবে, যাতে তাদের ঘরের মেয়ে হয়ে আমি থাকতে পারি। কিরকম বাংলা দেখতে চাই লাভলি? আমি একজন মহিলা হয়ে বিশেষ করে বলতে চাইবো যে স্বনির্ভর বাংলা দেখতে চাই, যেখানে মেয়েরা স্বনির্ভর, মেয়েরা সম্মান নিয়ে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 5 বছরের কাজ, এখানকার মানুষের কি বলবো, আশা ভরসাই হয়ে উঠেছিলে তুমি, এবং এখানকার মানুষের কান্না, দুঃখ, যন্ত্রণা, ভালো লাগা সবেরই সাক্ষী তুমি। কোন কোন জায়গাগুলো সোনারপুরের মানুষদের জন্য মেরামত করার প্রয়োজন? বাংলা তো পরে, সবার আগে আমি সোনারপুরের কথা বলবো। উন্নয়ন তো সারা বাংলা জুড়ে চলছে, সেখানে সোনারপুর দক্ষিণও একটা অংশ, মানে সোনারপুর দক্ষিণ সেটার বাইরে নয়। তো দিদি সারা বাংলা জুড়ে উন্নয়ন করেছেন 15 বছর ধরে। সেই দিদির উন্নয়নকে আমি দিদির প্রতিনিধি হিসেবে সোনারপুর দক্ষিণে পৌঁছে দিয়েছি মানুষের কাছে। আর বিশেষ করে যদি সোনারপুর দক্ষিণেই বলতে হয়, তাহলে এখানে এসে যেটা আমি উপলব্ধি করেছিলাম যে এখানে ড্রেনেজের সমস্যাটা খুব বেশি, জল জমার সমস্যা ছিল, সেটা অনেকটাই আমরা সমাধান করতে পেরেছি। 5 বছর সময়টা যেহেতু খুব বিশাল সময় নয়, যতটা পেরেছি আমরা করেছি। আগামী দিনে এটাই আমার লক্ষ্য থাকবে যে যেটুকু পারিনি সেটুকুও যেন পুরোটা আমি করতে পারি সমাধান এই সমস্যাটা। নারী নিরাপত্তা নিয়ে কি ভাবছো? দেখো, নারী নিরাপত্তা নিয়ে আমাদের রাজ্য, আমাদের শহর কলকাতা, যেভাবে আমাদের নেত্রী নিজে একজন মহিলা হয়ে, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এই রাজ্যে বাস করি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম সারা দেশের মধ্যে একজন মুখ্যমন্ত্রী যে একটা ধর্ষকের শাস্তির জন্য ফাঁসির দাবি করে পথে নেমেছিল এবং মিছিল করেছিল, যেটা অন্য রাজ্যে আমরা কোনোদিন দেখি না। অন্য রাজ্যে আমরা দেখি যে ধর্ষকদেরকে আড়াল করা হয়, ধর্ষকদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে একটা কোনো অন্যায় যদি মেয়েদের সঙ্গে এখানে হয়, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আইন, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কাউকে কিন্তু কখনোই সমর্থন করেন না, কোনো অন্যায়কে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে পাশাপাশি নারী সুরক্ষায় আমাদের সরকার যা যা করেছেন মহিলাদের জন্য, বিশেষ করে এত মহিলা থানা, এত ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে মেয়েদের জন্য কলকাতা পুলিশ বিশেষ করে স্পেশাল টিম বানিয়েছে, সেখানে তোমরাও জানো তেজস্বিনী আছে, হ্যাঁ, পিঙ্ক একটা টিম আছে, উইনার্স টিম আছে প্রত্যেকটা থানায়, যেখানে মেয়েরা কখনো কোথাও কোনো জায়গায় বিপদে পড়লে যদি তারা হেল্পলাইনে যোগাযোগ করে, সাথে সাথে টিম পৌঁছে যায়, পুলিশ পৌঁছে যায়। তো কলকাতা কিন্তু আমাদের, এটা আমাদের কথা নয়, এটা সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে সেফেস্ট শহর নারী সুরক্ষায়। বিশেষ করে অন্য রাজ্যের সাথে যদি আমরা দেখি যে নারীরা, হ্যাঁ, তুলনা করা হয় যে মেয়েরা কিন্তু বাইরের রাজ্যে সুরক্ষিত নয়। সেখানে প্রতিদিন আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে যে দলিত মেয়েদেরকে কিভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়, পুলিশের সামনে তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়, ধর্ষকদেরকে যখন তারা বেল পায় তাদেরকে সংবর্ধিত করা হয়, কৃষকদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হয়, মন্ত্রীর ছেলে মারে। কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এগুলো কখনো হয় না। তার মধ্যে এক আধটা ঘটনা ঘটে যেটা অত্যন্ত দুর্ভাগ্যের ঘটনা, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে সরকার বা পুলিশ আইনের যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেয়। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল এমন একটা রাজ্য যেখানে মেয়েদের সম্মান আছে, মেয়েদের সুরক্ষা আছে, মেয়েরা স্বনির্ভর হয়ে মাথায় উঁচু করে বাঁচতে পারে, এবং সেটা পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
বিপক্ষীয় শিবির নিয়ে কি মতামত? বিপক্ষীয় শিবির কাকে নিয়ে বলবো বলো? বিপক্ষে কে আছে, মানে কারা আছে? একটা দল যারা 34 বছর মানুষকে শোষণ করেছে, তারা নেই, তারা বিলীন হয়ে গেছে। আর যারা বর্তমানে আছে, তারা আমাদের বিশ্বাস যে আগামী দিনে তারাও থাকবে না। কারণ যেভাবে তারা বাংলার মানুষের প্রতি অবিচার করছে, বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলার ভাষাকে অসম্মান করছে, বাংলার মনীষীদের অপমান করছে, বাঙালি দেখলে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাইরের রাজ্যে ধরে ধরে মারছে। হ্যাঁ, তো যেভাবে তারা মানে বাংলার প্রতি যেভাবে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা আটকাচ্ছে, বাংলার আবাসের টাকা দিচ্ছে না, সব আটকে রেখেছে, সব আটকে দিয়েছে। বাংলার মানুষকে জব্দ করবে, যেহেতু বাংলায় তারা ভোট পায়নি 21 সালে। তো এইভাবে এই জব্দ করার খেলায় বাংলার মানুষও বুঝতে পারছে যে কাদের বাঙালিদের প্রতি আবেগ আছে, কাদের বাংলার প্রতি ভালোবাসা আছে, আর কাদের বাঙালিদের প্রতি ঘৃণা আছে। এটাও বুঝতে পারছে যে একদিকে মমতা দি বাংলার মানুষের জন্য শুধু করছে, উন্নয়ন করে যাচ্ছে, 100 দিনের কাজ বলো, আবাস বলো, জল জীবন মিশনের টাকা আটকে দিয়েছে, বাচ্চাদের মিড ডে মিল, সমস্তটা মমতা দি দিচ্ছে। আর আরেক দিক থেকে বিজেপির সরকার আটকাচ্ছে যে বাংলাকে কিচ্ছু দেবো না, কেঁদে মরুক বাংলার মানুষ, উল্টো অত্যাচার করব, এসআইআর এর নাম করে ভোটারদের নামই বাদ দিয়ে দেব, জীবিত ব্যক্তিকে মৃতর তালিকায় ঠেলে দেব। এগুলো করব কারণ বাংলার মানুষ মমতাদি ছাড়া কাউকে চেনে না। বাংলার মানুষ চায় যে বাংলা মমতাদির হাতেই থাক, কোনো বহিরাগতর হাতে না যাক। কারণ বিজেপি যদি বাংলায় আসে, বিজেপি এমন একটা দল যারা মানুষের শুধুমাত্র বেঁচে থাকা নয়, স্বাধীনভাবে বেঁচে থাকা সেখানেও হস্তক্ষেপ করবে। যে আমরা কি খাবো, কি পরবো, কাকে বিয়ে করব, কাকে ভালোবাসবো, সেটাও বিজেপি ঠিক করে দেবে। এটা আমাদের বাংলার সংস্কৃতি বা বাংলার কালচার নয়। যারা রবীন্দ্রনাথকে সম্মান করতে পারে না, যারা বঙ্কিম দা বলে, হ্যাঁ, তো তাদের থেকে আর কিছু এক্সপেক্ট করা যায় না। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষকে যেভাবে হয়রানি হতে হয়েছে, মানুষ যেভাবে এই এসআইআর এর নাম করে যেভাবে কষ্ট পেয়েছে গত 3 মাস ধরে, হিয়ারিং সেন্টারে গিয়ে 5 বার 6 বার এক একজনকে ডেকে ডেকে যেভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, বৃদ্ধ বৃদ্ধা প্রেগনেন্ট মহিলা কেউ বাদ যায়নি। তো বাংলার মানুষের জবাব দেবে, আমাদের বিশ্বাস। তো লাভলি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে মানে এবারে কিন্তু আগে যারা তোমরা 5 বছরের লড়াইটা করে এসছো, যারা ছিলেন আর কি, তাদের মধ্যে কিন্তু 33% কিন্তু নেই এবছর। এবার এটা তো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, নিশ্চয়ই দল কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যে তবে নিশ্চয়ই দল এদের সঙ্গে কথা বলে, এনারা প্রত্যেকেই দক্ষ এবং এতদিন কাজ করেছেন, নিশ্চয়ই তাদেরকে অন্য কোনো ভাবে কাজে ডেফিনেটলি লাগানো হবে, অন্য জায়গায় অ্যাডজাস্ট করা হবে। তাদের সঙ্গে কথা নিশ্চয়ই বলা হবে। কারণ তৃণমূল কংগ্রেস প্রবীণ নবীন সবটার মিলেই তো, সংমিশ্রণেই তো এই দল সমৃদ্ধ, এবং সমস্ত জগতের মানুষ এখানে আছে, শুধুমাত্র রাজনীতিবিদরা নয় বা রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, এখানে সাংস্কৃতিক জগৎ থেকে আছে, সঙ্গীত শিল্পী আছে, এখানে খেলোয়াড় আছে, নাট্য জগৎ থেকে সব সব রকম, ডাক্তার আছেন, লয়ার আছেন, সব সব মানুষ সমৃদ্ধ করেছে, সব রকমের জায়গা থেকে এসে সমৃদ্ধ করেছে এই দলকে। এবং বড়দের আশীর্বাদ নিয়ে ছোটরা সামনের দিকে এগোবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, তো এইভাবেই তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। একদম একেবারে শেষের দিকে চলে এসেছি, কেননা প্রার্থী এখন বেশ ব্যস্ত, বেজায় ব্যস্ত। আচ্ছা লাভলি, আমি যেটা বলছি যে একটা চর্চা কিন্তু শুরু হয়েছিল যে পরমব্রত টিকিট পাবে, ইমন চক্রবর্তী টিকিট পাবে, এবং তাদেরকে আমরাও বারবার করে ফোন, নানান রকম একটা জল্পনা তৈরি হচ্ছিল, কিন্তু আদতে সেটা হলো না। তারা কিন্তু শুরু থেকেই বলছিলেন এরকম কিছু ব্যাপার না। তো এটা মানে তাদেরই সতীর্থ হিসেবে তুমি কি বলবে, এরকম যদি তোমার ক্ষেত্রেও হতো ধরো? হ্যাঁ, আমার ক্ষেত্রে হলো তো, আমার ক্ষেত্রে হলো যে আমি আমার সিট চেঞ্জ হবে বোধ হয়, আমি টিকিট পাবো। দেখো, আমি আবারও বলছি যে কে টিকিট পাবে, কে কোথা থেকে প্রার্থী হবে, এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, দলের নেতৃত্ব এটা ঠিক করবেন। তো এটা নিয়ে যে কেউ জল্পনা কল্পনা যাই করুক, সেগুলোর কোনো গুরুত্ব নেই। সেগুলো সাময়িকভাবে না মানুষকে খুব বিভ্রান্তির সৃষ্টি করায় আর কি মানুষের মধ্যে। এটা ওটাকে আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত নয়। দল যেটা ভালো মনে করবেন, যেই সিদ্ধান্ত নেবেন, সেটাই আলটিমেট।
তো চরম ব্যস্ততা তো এতদিন টেলিভিশনে চলছিল, আমরা চিরসখা ধারাবাহিকে দেখতে পাচ্ছি একটা দারুণ একটা চরিত্র। হ্যাঁ, তো সেটার এবার কি হবে? প্রতিবাদী চরিত্র একেবারে, ঠিক লাভলি যেরকম আমার মনে হয়। তো এবার তুমি আমাকে বলো যে সেটার কি হবে? সেটা করতে আর হবে একটু নাকি সেটা? না, না, একটু সেটাকে অবশ্যই মিস করব, বা মানুষও সেই চরিত্রটাকে মিস করবে। কিন্তু এখন এখানে আমার প্রচুর অনেক গুরু দায়িত্ব, অনেক কাজ। তো এখন এটাতেই মনোনিবেশ করতে চাই। এখন সামনে একটাই লক্ষ্য, যে সোনারপুর দক্ষিণ সিটটা জিততে হবে এবং ভালো মার্জিনে জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য। তো সেই লক্ষ্য পূরণ হবে। দিদির পায়ে এই সিটটা আমরা উৎসর্গ করব জয়ী হয়ে। তারপরে আবার বাকি কাজ শুরু হবে। আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যায়, যে কথা হয় যে রাজনীতিতে আসলে অভিনয়ের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তোমার কি মত? না, আমার এরকম কিছু মনে হয় না। কারণ সবটাই না খুব নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করে। তুমি কি চাইছো, তুমি কতটা করতে পারছো, আর তুমি তোমার মধ্যে ক্যাপাসিটি কতটা আছে। অর্থাৎ দুটো কাজই যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, বা দুটো কাজই যদি তোমার ভালোবাসার হয়, তাহলে সেটাকে ব্যালেন্স করতে হয় ঠিকভাবে। তো আমি এটা করতে পেরেছি। আমি দুটো কাজই করি, আমি দুটোই ব্যালেন্স করি। কখনো কোনোটা বেশি করি, কখনো কোনোটা কম করি, কিন্তু দুটো কাজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তো এইভাবেই আমার চলছিল এতদিন, আগামী দিনেও এভাবেই আশা রাখি চলবে। সবটাই নিজের ওপর নির্ভর করে। আর কোনো কিছুতেই তুমি যদি না চাও, তাহলে তুমি হারাতে পারবে না, বা তুমি হারিয়ে যাবে না। আমার শেষ প্রশ্ন লাভলিকে, সেটা হচ্ছে গিয়ে সাধারণ নাগরিক হিসেবে, ধরো তুমি প্রার্থী নাও, ধরো তুমি বিধায়ক নাও, সাধারণ মানুষ আমাদের মতো কিরকম মানে দেখতে চাও নিজের এলাকা বাংলা? আমিও প্রার্থী হলেও বিধায়ক হলো সাধারণ মানুষই, মানে, তো সাধারণ মানুষ হিসেবে আমি এরকমই দেখতে চাই। বাংলা এখন যেভাবে আছে, বাংলা তার নিজের মেয়ের হাতে আছে, এবং তিনি বাংলাকে যেভাবে সুরক্ষিত করে রেখেছেন, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছেন, আহ, মানে মা যেরকম তার সন্তানকে আগলে রাখে, সেরকম সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম, সমস্ত জাত, সমস্ত পেশা, সব জায়গার মানুষকে তিনি নিজের সন্তানের মতো করে আগলে রেখেছেন, এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কিছু না কিছু করেছেন। আমি এই বাংলাকেই দেখতে চাই, যেখানে বাঙালির সম্মান থাকবে, বাংলা ভাষার অস্মিতা বজায় থাকবে, মহিলারা, যেখানে পিছনের সারি থেকে মহিলাদেরকে আমাদের দিদি সামনে নিয়ে এসছেন, লক্ষ্মীর ভান্ডারের মতো সম্মান দিয়েছেন, যেখানে হাউস ওয়াইফরা মনে করতো যে তাদের বাড়িতে কোনো গুরুত্ব নেই, তাদের কোনো সম্মান নেই। এবং সম্মান তখনই একটা মেয়ের বৃদ্ধি হয়, যখন তারা অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়, স্বনির্ভর হয়, তখনই তাদেরকে গুরুত্ব দেয় সমাজ, কারণ আমাদের সমাজটাই এরকম। সেই জায়গা থেকে তিনি এটা ভেবেছেন, হাউস ওয়াইফদের, ওয়ার্কিংদের কথা আমি ছেড়ে দিলাম, হাউস ওয়াইফরা যারা কোনো কিছুই, যাদের নিজস্ব ছিল না, কারণ মেয়েদের কিন্তু এটা থাকে না। মেয়েরা বাবার কাছে থাকে একটা টাইম পরে, যারা হাউস ওয়াইফ তাদেরকে তার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ আমরা এটাই আগে দেখতাম, যে মেয়েদের কোনো বাড়ি নেই, হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি, নিজের কিছু নেই। তো এই যে দিদি প্রত্যেকটা মহিলাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে, এবং যারা কর্মক্ষেত্রে স্বনির্ভর হতে চায় তাদের জন্য বিভিন্ন রকম লোনের ব্যবস্থা করে, বিভিন্ন রকম প্রকল্প এনে তিনি চেষ্টা করেছেন মেয়েদেরকে স্বনির্ভর করতে, এবং মেয়েদের সম্মান বাড়াতে। তার কারণ, এত মহিলা আমাদের এখানে প্রতিনিধিত্ব করছে। আমাদের এখানে যে আসন আছে বিধায়ক বা সাংসদদের মধ্যে, তার মধ্যে কিন্তু মহিলার যদি সংখ্যাটা আমরা দেখি, কোনো রাজ্যে এটা নেই, যেখানে এত মহিলা বিভিন্ন স্তরে, প্রশাসনে, পঞ্চায়েতে বলুন, পৌরসভায় বলুন, বিধায়ক বলো, সাংসদ বলো, সব জায়গায় কিন্তু প্রতিনিধিত্ব করছে। এই সুযোগটা একমাত্র দিদি করে দিয়েছেন। তো এই বাংলাই আমি দেখতে চাই, যেখানে মেয়েরা মাথা উঁচু করে, স্বনির্ভর হয়ে, নিজের সম্মান নিয়ে, একজন ছেলে আর মেয়ের মধ্যে কোনো বিভেদ যেখানে থাকবে না, মেয়েরা ছেলেরা সমান, সেই বাংলাকেই আমি দেখতে চাই, এবং সেই বাংলাতেই আমি থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অল দ্য বেস্ট লাভলি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।